আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। কেরানীগঞ্জের রূপালী ব্যাংকে ডাকাতের হানা, রুদ্ধশ্বাস কয়েক ঘণ্টা পর আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অভিযোগ নিয়ে ইসিতে দুদক টিম, এনআইডি অনুবিভাগের কর্মকর্তা কর্মচারীদের তথ্য সংগ্রহ। শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ হয়, সেফ হোমে বললেন পলক। গণহত্যার অভিযোগে সাবেক আইজিপি ও পুলিশ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন নিয়ে বক্তব্য অস্পষ্ট মনে করে বিএনপি। পঞ্চদশ সংশোধনী নিয়ে আদালতের রায়কে স্বাগত। D8 সদস্যরা স্বাধীনতা, স্থিতিশীলতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রধান উপদেষ্টার প্রত্যাশা। উদ্বোধনী অধিবেশনে ভাষণ। এবং প্রজাপতির বর্ণচ্ছটায় রঙিন বাংলার প্রকৃতি। ঝোপঝাড়, বনভূমি ধ্বংস সহ নানা কারণে আশঙ্কাজনক হারে কমছে জানালেন বিশেষজ্ঞরা। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে কানাডায় উৎসব মুখর ও বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন প্রস্তুতির খবর। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত খবর। কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢুকে পড়া 3 ডাকাত আত্মসমর্পণ করেছে। তাদের আটক করে নিয়ে গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুর 2টার দিকে ডাকাতরা রূপালী ব্যাংকের ওই শাখায় ঢুকে কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী সাদি মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। সাদি, ডাকাতদের এই ঘটনার ব্যাপারে আপনি সবশেষ কি তথ্য জানাতে পারেন আমাদের? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা যে ঘটনাটি ঘটেছে ডাকাতির, সবশেষ আপডেট যদি আপনাকে জানাতে চাই, এখন পর্যন্ত ডাকাত দলের যে 3 জন সদস্য আছেন তারা আত্মসমর্পণ করেছেন এবং তাদের কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। আর আপনি যেমনটি বলছিলেন আগে যে দুপুরের পর কিন্তু এই ডাকাত দলটি আসলে অস্ত্রসহ, 3 জনের যে ডাকাত দলটি ছিল অস্ত্রসহ কিন্তু তারা এই ব্যাংকে প্রবেশ করে এবং এই ব্যাংকের যারা কর্মকর্তা, কর্মচারী এবং কয়েকজন গ্রাহক ছিল তাদের কিন্তু জিম্মি করে ফেলে। এবং আমরা আসলে যতদূর জানতে পেরেছি, এখানে এসে যারা এলাকাবাসী যারা আছে তারা কিন্তু বিষয়টি বুঝতে পেরে এই ব্যাংকের নিচের যে গেট রয়েছে সেই গেটে তালা দিয়ে দেয়। তারপরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা আসে, র্যাব আসে, পুলিশ আছে এবং আর্মির যারা সদস্য আছেন তারা আসেন, পুলিশের বিশেষায়িত যে বাহিনী আছে সোয়াড, তারা কিন্তু আসে এবং আমরা আসলে যতদূর জানতে পেরেছি যে 5:30 6টার নাগাদ এই ডাকাত দলের যে সদস্য তারা কিন্তু আত্মসমর্পণ করে। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে প্রথমে কিন্তু তারা কিন্তু মুক্তিপণ দাবি করেছিল এবং বলেছিল যে তাদের 15 লক্ষ টাকা দিতে হবে এবং তাদেরকে নির্বিঘ্নে এখান থেকে বেরিয়ে যেতে দেওয়া হবে। সেটা কিন্তু হয়নি, তারা কিন্তু শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এবং এখানে আমার সাথে কিছু এলাকাবাসী আছে, আপনি দেখতে পাচ্ছেন, আমি তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনি তো আসলে এখানে দেখেছেন বিষয়গুলো, আমাদের একটু বিস্তারিত জানাবেন যে কি হয়েছে। জি, আমার মানে রূপালী ব্যাংকের নিচে আমার ফার্মেসি। আমি দুপুর 1:40 আমি দোকানে ছিলাম, তখন শুনতে পাই যে এখানে চিল্লি, তারপর আমি বের হই। তারপর দেখি যে গ্যাস সিলিন্ডার এখানে হাবিব ভাই ছিল, সে লাঠি নিয়ে পিটাপিটি করতেছে আর চিল্লি মানে করতেছে যে এখানে ডাকাত ঢুকছে। পরে আমরা বের হই, তারপর আমরা সবগুলো মানে ঘোরাফেরা করতেছি, তখন আমি বিশ্বাস করি না প্রথম যে ডাকাত ঢুকছে।
পরে আপনি দেখতেছি যে জানলা সব আটকানো। তখন আমি বিশেষ করে মানে একটা সন্দেহ হলো যে জানলা যখন আটকানো তখন তো সবসময় জানলা খোলা থাকে, এখন জানলা আটকানো। তারপর আমরা ওই পাশে জানলা আছে, ওই জানলা থেকে আমরা আবার মানে জানলাটা খোলা আছে, আটকানো যায় না। পরে আমরা ওই জানলাটা আবার ফাঁক করে আমরা 4-5 জন উঠছি, ওটা আবার ফাঁক করছি। পরে দেখি আপনার জানলার পাশে একজন খাড়া রয়েছে আর আপনার ওই পাশে চেয়ারে 2 জন বসায় রয়েছে, হ্যাঁ, মানে পিস্তল ঠেকে রাখছে হাতে। তখন আমি মানে তাকাইছি, পরে আমরা আবার মানে একটু বকাবকি করছি, যে ওইরকম বকাবকি করার পর মানে আমাদের আবার একটা হুমকি দিয়েছে, মানে বকা দিয়ে তারপর আমাদের মানে ধাওয়ানি দিয়েছে। পরে আমরা হাতে বন্দুক ছিল ছোটো, ওটা দিয়ে মানে ধাওয়ানি দেওয়ার পর আমরা সবাই নিচে লাফ দিয়ে পড়ি। কিন্তু ওদের মানে অল্প বয়সে 18 থেকে 20 হবে, মানে আপনার মানে কম বয়সী, কিন্তু ওরা মানে বোধা থানা জোরে ডাকাত, মানে স্থানীয় পোলাপান সুন্দর মন্দ করে মাস্ক পরা, কালো মাস্ক, মানে চুলমুল সুন্দর মন্দ করা, কালো জ্যাকেট পরা। তারপর আমরা এতটুকু দেখছি, পরে আমরা অনেক চিল্লি করছি, মানে এই পাশে পুরো ঘেরাও দিয়ে লাগছে, পুলিশ আসছে, সেনাবাহিনী আসছে। পরে আমরা সেখানে আমরা মানে উপস্থিত মতো সবাই ঘেরাও দিয়ে রাখছে। পরে আমরা এতটুকু মানে ছিলাম, আমি মানে এতটুকু দেখার পর আমরা একটু জানালাম। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন যে যৌথ বাহিনীর পাশাপাশি যারা এলাকাবাসী আছে তারা কিন্তু এই ডাকাত দলে আত্মসমর্পণের পেছনে কিন্তু তারা আসলে ভূমিকা পালন করেছে। এবং আমি যদি সবশেষ আপডেট আপনাকে জানাতে চাই, ব্যাংকের ভেতরে এই ব্যাংকের কর্মকর্তা কর্মচারী আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা আসলে বিষয়টি আসলে ভেতরে দেখছেন যে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কিনা, সেই হিসাবটা তারা আসলে করছেন। এবং এখান থেকে বেরিয়ে তারা হয়তো বা আমাদেরকে আসলে ব্রিফ করবেন, তারপরে আসলে ঘটনার বিস্তারিত বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানাতে পারবো। জি সাদি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির ঘটনার সবশেষ তথ্য আমাদের সহকর্মী সাদি মাহমুদ জানাচ্ছিলেন। 3 জন ডাকাত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। আমরা পরবর্তীতে আরও আপডেট পেলে আপনাদেরকে তা জানিয়ে দিব। জাতীয় পরিচয়পত্র সংশোধনীতে ঘুষ লেনদেনের অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন দুদক। নির্বাচন কমিশন ভবন এলাকায় অভিযানে 2 জনকে আটক করে দুদক কর্মকর্তারা জানিয়েছেন এদের পেছনের হোতাদের খুঁজে বের করতে হবে। ইসি সচিবালয় বা প্রকল্পের কেউ অনিয়মে জড়িত থাকার প্রমাণ মিললে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক। প্রক্রিয়াধীন প্রায় 4 লাখ এনআইডি 3 মাসের মধ্যে সংশোধন করার কথাও জানান তিনি। নাজিব বেগের রিপোর্ট। ব্যক্তিগত তথ্য সংশোধন, স্মার্ট এনআইডি কার্ড প্রিন্ট সহ জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অন্যান্য সেবা পেতে প্রায়ই ভোগান্তিতে পড়তে হয় নাগরিকদের। সেবা পেতে ঘুষ লেনদেনের ঘটনাও ঘটে। সম্প্রতি জাতীয় পরিচয়পত্র সংশোধনীতে ব্যাপক ঘুষ লেনদেনের একটি সংবাদের ভিত্তিতে নির্বাচন কমিশন এলাকায় অভিযান চালায় দুদকের প্রতিনিধি দল। আটক করা হয় সন্দেহভাজন 2 জনকে। ওই স্যারে বলছিল কাজটা করে দিতে, আমি আবার দালালের নাম্বার লিয়ে দিছি। স্যারে বললো ওই যে দালালে গেছে ভিতরে বলে কোন মিজানুল স্যার আছে, আরে দেয়া কাজ করাইব। দুদক টিম কথা বলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের সাথে। পরে দুদক কর্মকর্তা জানান জাতীয় পরিচয়পত্র সংশোধনী নিয়ে অনিয়মের তদন্ত করবেন তারা। এনআইডি কারেকশনের বিষয়ে ঘুষ লেনদেনের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। তো নেটওয়ার্কটা আসলে ওই যে বাইরে দোকানে আপনার যারা দোকানদার আছে, বাইরে কম্পিউটার দোকান থেকে শুরু করে মাঝখানে দালাল, এখানে আনসার, পুলিশ সদস্য থেকে ওই কমিশনের মধ্যে কর্মকর্তারা জড়িত আছে। তো আমরা ইনিশিয়ালি যারা প্রাইমারি হ্যান্ডে যারা কাজ করে তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি। অভিযোগের বিষয়ে কথা বলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক। যে তথ্যগুলো আমাদেরকে দিয়েছে এটা তো সাংঘাতিক তথ্য। আমাদের প্রকল্পের কেউ এবং আমাদের ভিতরেও কেউ এটার সাথে জড়িত থাকার সুযোগ রয়েছে, আমরা ওইটা এখন খুঁজে বের করছি। পরিচয়পত্র সংশোধনীতে দীর্ঘসূত্রিতা দুর্নীতির সুযোগ তৈরি করছে বলেও মনে করেন তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ইসলামী ব্যাংকের 1000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের ছেলে আহসানুল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সাথে 1000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। রোকসানা আমিনের রিপোর্ট। 1000 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ এস আলম গ্রুপের বিরুদ্ধে। ঋণের নামে 1092 কোটি 46 লাখ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের ছেলে আহসানুল আলম সহ 58 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের নামে 1092.46 কোটি টাকা ঋণ দেখিয়ে তা আত্মসাৎ এবং মানি লন্ডারিং এর অপরাধে আলোচিত ব্যবসায়ী এস আলমের ছেলে এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম
বর্তমান এমডি মোহাম্মদ মনিরুল মাওলা সহ পরিচালনা পর্ষদের 14 জন এবং এস আলমের 2 ভাই জনাব শহীদুল আলম এবং মোহাম্মদ রাশেদুল আলমের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। 137টি বাস কেনা প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সচিব আমিনুল্লাহ নুরি এবং 1907 কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। 1907 কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে আত্মসাতের অভিযোগ ও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া 25 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান ও আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ারের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই-অগস্ট গণহত্যার সময় শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে বলে সেফ হোমে জিজ্ঞাসাবাদে বলেছেন জুনায়েদ আহমেদ পলক। গণহত্যার অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 30 ডিসেম্বর, পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফিকে 26 ডিসেম্বর ও শাহিল ইসলামকে 29 ডিসেম্বর জিজ্ঞাসাবাদের জন্য প্রসিকিউশনকে অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাজহারুল হক মান্নার রিপোর্ট। সকালে জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান এবং ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ হিল কাফি, ডিএমপির মিরপুরের সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম, ডিএমপির গুলশান থানার সাবেক ওসি মোহাম্মদ মাজারুল ইসলাম এবং ডিবি ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেনকে কাশেমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আলাদা 4টি আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন 3 সদস্যের ট্রাইব্যুনাল। আগামী 26, 29 এবং 30 এই 3 দিন আলাদা আলাদাভাবে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। এই জিজ্ঞাসাবাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে তাদের কাছে সংরক্ষিত যে সমস্ত তথ্যাদি আছে এবং তাদের ব্যাপারে আমরা তদন্ত সংস্থা যে সমস্ত তথ্যাদি পেয়েছে সেগুলো যাচাই করা। জিজ্ঞাসাবাদে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের দেয়া বক্তব্য সম্পর্কে জানান চিফ প্রসিকিউটর। জুলাই-আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না। সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইজ ডান। প্রসিকিউশন জানায়, জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে বিচার করার এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আছে কিনা এই সংক্রান্ত আবেদনের শুনানি 20 জানুয়ারি ঠিক করেছেন আদালত। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজকের যুদ্ধ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার। যোদ্ধা আমরা সবাই। বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক মানিকগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ জেলার প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবার প্রস্তুতি নিতে হবে। স্বৈরাচারের শুধু পতনই হয়নি, স্বৈরাচারের যে মাথা ছিল সে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শুধু নিজেদের স্বার্থ হাসিলের জন্য, নিজেদের আখের গোছানোর জন্য তাদের প্রভু, ভিন দেশে যে তাদের প্রভু, তাদেরকে খুশি করার জন্য যেভাবেই বলি না কেন দেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গিয়েছে। কিছু সংখ্যক লোক তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, স্বার্থ হাসিলের জন্য আমাদের এত কষ্টের মধ্যে পানি ঢালার চেষ্টা করছে। আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার কর্মী হিসেবে, দলের কর্মী হিসেবে আস্থা ধরে রাখার দায়িত্ব জনগণের না। জনগণ দেখবে কার প্রতি তার আস্থা আছে, সে সেই দিকে যাবে। যে আমরা জনগণের কাছে পৌঁছে দেব আমাদের কাজগুলো, আমাদের কথাগুলো, আমাদের উদ্দেশ্য, লক্ষ্য পৌঁছে দেব। একই সাথে আমরা নিজেদেরকে সংযত রাখবো, অনেক কিছু থেকে সংযত রাখবো। যেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখলে এবং আমাদের সহকর্মীদেরকে বাধ্য করব সংযত থাকতে,
যেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখলে মানুষের আস্থা আমাদের উপরে বৃদ্ধি পাবে, মানুষের বিশ্বাস আমাদের উপরে বৃদ্ধি পাবে, আমাদের সুনাম বৃদ্ধি পাবে। আমরা সেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখবো। মানুষ যা চায় না, ভাই রাজনীতি করেন কেন? আপনি করেনই তো মানুষের জন্য। আমরা আজকে শপথ গ্রহণ করি 31 দফাকে যেভাবে আমরা পৌঁছে দিব মানুষের কাছে, একইভাবে সেই 31 দফাকে যাতে আমরা সফল করতে পারি, ওই স্বৈরাচার, ওই ষড়যন্ত্রকারীদের জবাব দিতে পারি 31 দফাকে সফল করার মাধ্যমে, তার জন্য মানুষের আস্থা, মানুষের বিশ্বাসকে আমাদের প্রতি কিভাবে ধরে রাখবো, সেই পরিকল্পনা আমরা গ্রহণ করি, সেই প্রতিজ্ঞা আমরা গ্রহণ করি। বিএনপি নেতারা বলেছেন, প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট। রাজধানীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী। পঞ্চদশ সংশোধনী নিয়ে রায়কে স্বাগত জানিয়ে তারা বলেন, এ রায়ে বিচার বিভাগীয় স্বীকৃতি মিলল যে নির্বাচিত সংসদই সংবিধান সংশোধনের এখতিয়ার রাখে। রাহুল রায়ের রিপোর্ট। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সচিবের বক্তব্য নিয়ে তাৎক্ষণিক আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি বিএনপি। বুধবার রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্যদের ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠকের পরদিন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ নিয়ে দলের অবস্থান তুলে ধরেন বিএনপি মহাসচিব। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করবে। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। পঞ্চদশ সংশোধনী নিয়ে যে রায়, এ নিয়েও দলের অবস্থানের কথা জানান বিএনপি নেতারা। যে সমস্ত আইন প্রধানত পার্লামেন্টে পাশ হয়, সেটাতে যদি কোনো রকমের কোনো অসাংবিধানিক বিষয় থাকে, সেটা ইন্টারপ্রিট করার সবসময় ক্ষমতা সুপ্রিম কোর্টের সাংবিধানিকভাবে। তো এই বাকি জিনিসগুলো মাননীয় আদালত সংসদের উপরে এই জন্যই ছেড়ে দিয়েছেন যে ওখানে কিছু রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে বলে আদালত হয়তো মনে করেছে। সুতরাং রাজনৈতিকভাবে নির্বাচিত পরবর্তী সংসদ একটি নির্বাচিত সংসদের কর্ম যাবতীয় সংশোধনে বিবেচনা করার, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। এটা একটা বিচার বিভাগীয় স্বীকৃতি মিলল যে সংসদ, একমাত্র সংসদই হচ্ছে উপযুক্ত ফোরাম যে কোনো রকমের সাংবিধানিক সংশোধনের জন্য। 21 ডিসেম্বর শনিবার মুক্তিযোদ্ধা দলের সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা থাকলেও চিকিৎসকদের পরামর্শে তিনি অনুষ্ঠানে যোগ দেবেন না বলে সমাবেশ স্থগিত করা হয়েছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। D8 সম্মেলনে ভালোর বৃত্ত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, D8 দেশগুলোর লক্ষ্য হওয়া উচিত একটি নিরাপদ ব্যবসা এবং শিল্প কাঠামো গড়ে তোলা, যাতে প্রতিযোগিতাপূর্ণ বিশ্ববাজারে টিকে থাকা যায়। As Bangladesh passes the baton to Egypt, let me affirm Bangladesh's unwavering support to the Egyptian chairmanship in furtherance of our cooperative agenda. Team Egypt, under the wise leadership of President al-Sisi, can count on Bangladesh. May D8 flourish under Egypt's leadership and help our countries accomplish greater freedom, stability, harmony, and prosperity in an unpredictable world ahead of us. দুদেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে একমত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। মিশরের কায়রোতে D8 সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হয়। সাক্ষাতে দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি এবং ক্রীড়া ও সংস্কৃতি বিনিময়ের বিষয়ে আগ্রহের কথা জানান তারা। সম্মেলন চলার সময় সাইডলাইন বৈঠকে দুই নেতা চিনি শিল্প ও ডেঙ্গু ব্যবস্থাপনা সহ বাংলাদেশ এবং পাকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
অর্থনীতির চরম বেহাল দশা নিয়ে আইএমএফের মূল্যায়নের সঙ্গে একমত নন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। চলতি অর্থবছরে ৩.৮% জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস সহ অর্থনীতির গতি শ্লথ হওয়া নিয়ে সংস্থাটির অনেক অবস্থান বাড়াবাড়ি বলে উড়িয়ে দিয়েছেন তিনি। রিজভিন নেওয়াজের রিপোর্ট। ১৬ দিনের সফর শেষে অর্থ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে অর্থনীতিতে সুখবর দূরে থাক একের পর এক দুঃসংবাদের আগমনী শোনালেন মিশন প্রধান ক্রিস পাপারজর্জিও। We are in agreement with the governor to increase further policy rates as needed in the future. Further pumping liquidity in the system, in the banking sector, is a concern. It may be needed temporarily, but that liquidity needs to be mopped up very quickly so that it doesn't have inflationary pressures. সব সময় বাংলাদেশের অর্জনের প্রশংসা করা উন্নয়ন সহযোগীরা হঠাৎ করে এমন শঙ্কার কথা বলছে কেন প্রশ্ন ছিল মিশন প্রধানের কাছে। So if you put everything together, it is a picture where Bangladesh used to grow at 7% with low inflation even in 2022, and now we are in a situation where it is slowing at 3.8% growth with high inflation, putting extra pressure on reserves, and a banking sector which needs help. Our institution has no political motives whatsoever. We are here for economic consultations. এবছর দুরবস্থা থাকলেও আগামী বছর অর্থনীতি ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা আইএমএফের। তবে তাদের কোনো সংখ্যাকে খুব একটা আমলে নিচ্ছে না সরকার। আইএমএফ অনেক কিছু করছে। আইএমএফ তো এটা আপনার পিওর সেন্সে নেট হিসেবে পারবে না। আইএমএফ যেটা বলছে যে ক্লাসিক্যাল এসে যে মানি প্রিন্ট করে ওই থিওরিটা এখানে খাটবে না। যা ওরা তো অনেক কিছু করে। ধারণা করা হচ্ছে আইএমএফের ৫ ফেব্রুয়ারি বোর্ড মিটিংয়ে অনুমোদন হবে পরবর্তী কিস্তির $৬৫ কোটি সমান প্রায় ৭,৫০০ কোটি টাকা ছাড়ের বিষয়টি। নতুন করে চাওয়া $৭৫ কোটি বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে বোর্ড মিটিংয়ে। সব মিলে চলতি অর্থ বছরে $১৩০ কোটি ঋণ সহায়তা মিলবে আইএমএফ থেকে। রিজভিন নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বাংলার প্রকৃতিকে বর্ণচ্ছটায় রঙিন করে রেখেছে প্রজাপতি। এদের কিছু প্রজাতি নির্দিষ্ট বনাঞ্চলে, আবার কিছু প্রজাতি দেশের প্রায় সর্বত্রই বিচরণ করে। প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলে সক্রিয় ভূমিকা রাখা প্রজাপতি যে কোনো স্থানের পরিবেশের সুস্থতার নির্দেশক হিসেবে কাজ করে। কিন্তু ঝোপঝাড় ও বনভূমি ধ্বংস, মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ এবং দূষণ সহ নানা কারণে আশঙ্কাজনকভাবে কমছে প্রজাপতির সংখ্যা। আফরোজা হাসির রিপোর্টে বিস্তারিত। প্রকৃতির নয়নাভিরাম ও আকর্ষণীয় পতঙ্গগুলোর মধ্যে অন্যতম প্রজাপতি। বৈচিত্র্যময় রং আর চঞ্চলতার কারণে সকলের দৃষ্টি আকর্ষণ করে এরা। দেশের সব ধরনের বনাঞ্চল, লোকালয় ও জলাশয়ের পাড়ে দেখা মেলে ছোট বড় বিভিন্ন প্রজাতির প্রজাপতির। প্রজাপতি সাধারণত দিনের বেলায় সক্রিয় থেকে বিভিন্ন উদ্ভিদের ফুলে ফুলে উড়ে বেড়ায়। ফুলের মধু মাটিতে জমে থাকা পানি ও অন্যান্য তরল পদার্থ খাদ্য হিসেবে গ্রহণ করে। পরাগরেণু ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পরাগায়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরা। বেপরোয়া প্রকৃতি ধ্বংস ও দখল দূষণে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির প্রজাপতি। এদের বংশবিস্তারের জন্য দরকারি উদ্ভিদের সংখ্যা কমে যাওয়ায় কিছু প্রজাতি এখন মহাবিপন্ন। বিপন্ন প্রজাপতি টিকিয়ে রাখতে ইতিমধ্যে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। গবেষণার মাধ্যমে দেশে প্রজাপতির মোট প্রজাতি বৈচিত্র্য শনাক্ত করার পাশাপাশি প্রজাপতির অবস্থা পর্যবেক্ষণ ও আবাসস্থল শনাক্তকরণে গুরুত্বারোপ করা হচ্ছে। বিপন্ন প্রজাপতির সংরক্ষণে বিনির্মাণ করা হয়েছে প্রজাপতি পার্ক। তবে শুধু নির্দিষ্ট পার্কই নয়, প্রজাপতি সংরক্ষণ উদ্যোগ ফলপ্রসূ করতে হলে দেশের সামগ্রিক পরিবেশ ভালো রাখতে হবে। সংরক্ষণ করতে হবে প্রজাপতির খাদ্যের যোগান দেওয়া আসামলতা, ঝুমকুলতা, কুরচি, কলমাসুন্দা, বন সোনালু, আকন্দ, ঈশ্বরমূল, চালতা, লেবু, পাম, রঙ্গন, জারুল সহ বেশ কিছু উদ্ভিদ। তবেই প্রকৃতিতে উপকারী এই প্রাণীর উপস্থিতি নিশ্চিত সম্ভব হবে। বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 400 প্রজাতির প্রজাপতি শনাক্ত হয়েছে, যার প্রায় 2/3 প্রজাতি বর্তমানে বিপন্ন। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।
প্রজাপতি সংরক্ষণ নিয়ে পর্ব প্রচারিত হবে আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ রইল। এবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি20 সিরিজ 2024-এর আপডেট। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, জাতীয় জাদুঘরে ইতিহাস উপস্থাপনকে অনেক বিষয়ে রাজনীতিকীকরণ করা হয়েছে। ইতিহাস ঠিকভাবে উপস্থাপন করা হয়নি। নতুন করে নিরপেক্ষভাবে যথাযথ ইতিহাস তুলে ধরা হবে বলে তিনি জানান। জুলাই আগস্টের ঘটনা জাদুঘরে স্থান পাবে বলেও সচিবালয়ে সাংবাদিকদের জানান সংস্কৃতি উপদেষ্টা। জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি হিসেবে নতুন নিয়োগ পাওয়া স্থপতি মেরিনা তাবাসসুম, জাতীয় জাদুঘরের মহাপরিচালক আতাউর রহমান এ সময় উপস্থিত ছিলেন। জাদুঘরগুলোকে নতুন করে সাজানো হবে বলে তারা জানান। আমি যখন পলিটিসাইজেশন বলেছি, 16 ডিসেম্বরে যে আত্মসমর্পণের যে ছবিটা, সেই ছবির গায়ে ক্যাপশন দেওয়া আছে ইন্দো পাক ওয়ারের সমাপ্তি উপলক্ষে আত্মসমর্পণ। এখন ইন্দো পাক ওয়ারের যে ন্যারেটিভ, এটা তো ভারতের ন্যারেটিভ। আমার বাংলাদেশের ন্যারেটিভ কি? আমার বাংলাদেশের ন্যারেটিভ হচ্ছে এটা আমার মুক্তিযুদ্ধ এবং এটা আমার বিজয়। এই ছবিটার মধ্যে এই ক্যাপশনটা লাগান, তখন কিন্তু আপনি একটা ভুল রাজনীতির দিকে আগান। জুলাই অভ্যুত্থানের ব্যাপারটা জাদুঘরে ঢুকবে কিনা? নিশ্চিতভাবে ঢুকবে। একটা তো জানেন যে আপনারা গণভবনকে জুলাই জাদুঘর করা হচ্ছে, সেটা নিয়ে একটা কমিটি করা হচ্ছে, সামনে একটা কাজ শুরু হবে, ওইটা স্পেসিফিক্যালি জুলাইয়ের জন্য। কিন্তু আমি মনে করি আমাদের ন্যাশনাল মিউজিয়াম এবং আর্কাইভেও জুলাইয়ের অনেকগুলো জিনিস থাকা উচিত। ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীর, লেবানন এবং সিরিয়ার পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনে হামলা শুরু করেছে ইসরায়েল। ইয়েমেনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 9 জন। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। সদ্যপ্রয়াত প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ ও কবি এরশাদ মজুমদারের স্মরণ সভা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত স্মরণ সভায় কবিদের নিয়ে স্মৃতিচারণ করেন তাদের দীর্ঘদিনের বন্ধু, স্বজন ও সহকর্মীরা। নিটোল টাটা বিশেষ সংবাদ। বড়দিনকে ঘিরে উৎসব মুখর ও বর্ণিল আয়োজনে সেজেছে পুরো কানাডা। শুরু হয়েছে ছুটির মৌসুম। আলোকসজ্জায় সজ্জিত বিভিন্ন প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও শপিং কমপ্লেক্সগুলোয় উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে চলছে আনন্দ আয়োজন। প্রবাসী বাংলাদেশিরাও যোগ দিচ্ছেন বড়দিনের এই উৎসবে। এবার রয়েছে কৃষি সংবাদ। চট্টগ্রামের সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নে মিষ্টি পানি সংরক্ষণ করে পতিত জমিতে সবজি আবাদ হচ্ছে। ভালো ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। বছর জুড়েই এসব জমিতে সবজি আবাদের পরিকল্পনা করছেন চাষিরা। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। দীর্ঘ প্রতীক্ষার পর প্রাণ ফিরছে শরীয়তপুরের পালং খালে। পানি প্রবাহ ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে খালটির 2 কিলোমিটার খনন করছে জেলা ও পৌর প্রশাসন। তবে শুধু 2 কিলোমিটারই না, 7 কিলোমিটার দীর্ঘ খালটি রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি সচেতন মহলের। পরিবেশ বান্ধব নগরায়ন নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগের প্রতিশ্রুতি প্রশাসনের। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
নতুন ড্যাবের কারণে আবাসন খাত মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। সকালে সিরডাপ মিলনায়তনে রিহ্যাব আবাসন মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন রিহ্যাব সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। ব্যক্তি এবং বাণিজ্যিক খাতে চাহিদা থাকলেও বৈষম্যমূলক ড্যাবের কারণে আবাসনের যোগান কমেছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে ড্যাবের সংশোধন জরুরি বলে উল্লেখ করেন রিহ্যাব সভাপতি। আগামী 23 থেকে 27 ডিসেম্বর আগারগাঁওয়ের বিআইসিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে রিহ্যাব ফেয়ার 2024। মেলায় এবার 220টি স্টল থাকছে। যদি উঁচু ভবন নির্মাণ করে তাহলে তার অন্য নাগরিককেও একই সুবিধা দেওয়া উচিত। আমি মনে করি এটা বৈষম্যমূলক। আমরা এই বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করছি। ড্যাবকে সংশোধনের জন্য আমরা বারবার বলছি, এই জন্যই কারণ এটা বৈষম্যমূলক এবং ত্রুটিপূর্ণ ড্যাব, যার কারণে আমরা আমাদের ভবনকে আমরা যে পরিমাণ আমরা হাইট পাওয়া উচিত সেটা পাচ্ছি না। আশা করি সরকার এদিকে, বর্তমান সরকার এদিকে দৃষ্টি দিবেন। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ফিরে এলাম খেলার খবর নিয়ে। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অভিযোগ নিয়ে ইসিতে দুদক টিম, এনআইডি অনুবিভাগের কর্মকর্তা কর্মচারীদের তথ্য সংগ্রহ। শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ হয়, সেফ হোমে বললেন পলক। গণহত্যার অভিযোগে সাবেক আইজিপি ও পুলিশ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন নিয়ে বক্তব্য অস্পষ্ট মনে করে বিএনপি। পঞ্চদশ সংশোধনী নিয়ে আদালতের রায়কে স্বাগত। D8 সদস্যরা স্বাধীনতা স্থিতিশীলতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রধান উপদেষ্টার প্রত্যাশা। উদ্বোধনী অধিবেশনে ভাষণ। এবং প্রজাপতির বর্ণচ্ছটায় রঙিন বাংলার প্রকৃতি। ঝোপঝাড়, বনভূমি ধ্বংসসহ নানা কারণে আশঙ্কাজনক হারে কমছে জানালেন বিশেষজ্ঞরা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।